এক সময় বাঙালি ব্যবসায়ীদের পশ্চিমের হাওয়া বদলের জায়গা ছিল এই শিমুলতলা। এবার বাঙালি সব আছে, তাই না? হ্যাঁ, বসে গেছে। এখন আছে। अंग्रेजेर जमाना तो कोठी আছে। এই দেখুন, আলাদা একটা অভিজ্ঞতা। দেখুন কীভাবে খাচ্ছে, দেখুন হাতে। তাপস পাল এবং মহুয়া রায়চৌধুরীর খুব সুন্দর একটা জনপ্রিয় সিনেমা দাদার কীর্তি, সেটা কিন্তু ঠিক শিমুলতলার এই যে লর্ড সিনার রাজবাড়ি, এখানে কিন্তু শুটিং হয়েছিল। এখানে ঠিক এসে যদি এরকম স্নান না করেন তাহলে কিসের মজা। দেখুন ভাইরা এভাবে স্নান করছে এখানে, দুর্দান্ত অভিজ্ঞতা, একদম ঝর্ণার জলে স্নান, দারুণ দারুণ। আজকের গল্পে মূল প্রেক্ষাপট শিমুলতলা। শিমুলতলা সম্পর্কে যাদের কাছে অজানা তাদের উদ্দেশ্যে বলি, বিহারের জামুই জেলায় অবস্থিত একটি শান্ত ও মনোরম পাহাড়ি গ্রাম হলো এই শিমুলতলা। এই জায়গাটি তার প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল পরিবেশ এবং বাংলার সাথে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের জন্য পরিচিত। ব্রিটিশ আমলে শিমুলতলা একটি বিখ্যাত স্বাস্থ্য নিবাস হিসেবে গড়ে ওঠে এবং ধীরে ধীরে বিহারের মিনি সিমলা নামে পরিচিতি পায়। এখানকার পরিষ্কার বাতাস, শীতল আবহাওয়া এবং নিরিবিলি পরিবেশের কারণে কলকাতা ও অবিভক্ত বাংলার জমিদার, ডাক্তার, বিচারপতি এবং শিক্ষিত পরিবারগুলি এখানে দীর্ঘ সময় কাটাতে আসতেন। আজও শিমুলতলা তার পুরনো বাংলো, পাহাড়, জঙ্গল এবং শান্ত পরিবেশের জন্য পর্যটকদের আকর্ষণ করে। এছাড়াও বাংলার সাংস্কৃতিক প্রভাব, বিশিষ্ট ব্যক্তিদের সংযোগ এবং প্রচলিত বাংলা সিনেমার মাধ্যমে এই জায়গা ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। সেই সব কিছু তথ্যই আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপথ বইয়ে পড়া সেই উশ্রী নদীর কথা। আর গল্পের শেষে একটু জুড়ে দেব আমাদের বহু পরিচিত দেওঘরের বেশ কিছু জায়গার কথা। সব কিছু মিলিয়ে কলকাতা থেকে 2-3 দিনের এক দুর্দান্ত জায়গার খোঁজ আপনাদের আজ দিতে চলেছি, যেখানে আপনারা পেট ভরা বাঙালি খাওয়া দাওয়া থেকে শুরু করে জমিদার বাড়িতে রাত্রিবাস করা এবং সাথে রয়েছে ঘোরাফেরা। তাহলে চলুন শুরু করি আজ গল্পের প্রথম পর্ব। আর শুরু করার আগে লাইকের বাটনে রাখুন হাত, আর মন থেকে সবাই মিলে বলুন লেটস স্টার্ট। দিনটা ছিল এপ্রিল মাসের 12 তারিখ। ব্যস্ত শহরের কোলাহল কাটিয়ে গাড়িতে চেপে রওনা দিলাম নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে। কোথায় যাচ্ছি সেটা তো এতক্ষণে আপনারা জেনেই গেছেন। এবারে আমাদের গন্তব্য প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের দেওঘর, মধুপুর, গিরিডি এবং বিহার রাজ্যের শিমুলতলা। এবারে আমাদের জার্নিটা গাড়িতে করে শুরু হলেও আপনাদের উদ্দেশ্যে একটু ট্রেন রুটটাও শেয়ার করে দিই। এই জায়গাগুলি ঘুরতে যাওয়ার জন্য নিয়ারেস্ট স্টেশন হলো মধুপুর বা শিমুলতলা। আপনারা হাওড়া থেকে সরাসরি ট্রেন পেয়ে যাবেন এই জায়গাগুলি ঘুরতে আসার জন্য। মধুপুর আসার জন্য সবথেকে ভালো ট্রেন প্রতিদিন দুপুর 2:05 ছেড়ে যাওয়া হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, যা আপনাকে বিকেল 5:30টার মধ্যে ঝাড়খণ্ডের মধুপুরে পৌঁছে দেবে। আর শিমুলতলা আসার জন্য সবথেকে ভালো ট্রেন হাওড়া মোকামা এক্সপ্রেস কিংবা শিয়ালদা বালিয়া এক্সপ্রেস। এই ট্রেনগুলি ধরে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে সেখান থেকে আপনাদের জার্নিটা শুরু করতে পারেন। আমরা কলকাতা থেকে গাড়িতে চেপে এই ট্রিপটা শুরু করেছিলাম। কলকাতার যানজট পেরিয়ে আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 19 বা কলকাতা দিল্লি হাইওয়েতে এবং সকালে জলখাবারটা সেরে ফেললাম শক্তিগড়ে একটি ধাবা থেকে, কচুরি এবং শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। খাওয়া দাওয়ার পর আমাদের জার্নি আবারও শুরু হলো। কলকাতা থেকে আজ আমাদের গন্তব্য বিহারের শিমুলতলা। তবে যাওয়ার পথে বেশ কিছু জায়গা আজ কভার করব, তাই দূরত্বটা সেক্ষেত্রে দাঁড়াচ্ছে প্রায় 450 কিলোমিটারের কাছাকাছি। সময় লাগবে প্রায় 12 ঘন্টা মতো। শুরু করে দিয়েছি আবারও আমরা একটা নতুন জার্নি করতে আবারও বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমরা পেরোলাম দুর্গাপুর। সাথে রয়েছে আমাদের মধ্যে আমাদের সকল টিমমেট। এদিকে রয়েছে আমাদের সাইদুলদা, পাশে রয়েছে উল্টো দিকে আমাদের রাজাদা এবং রয়েছে আমাদের মনোতোষদা। সবাই মিলে এখন আমরা বেরিয়ে গেছি হচ্ছে ঝাড়খণ্ড ট্রিপে। আমরা এবারে এই 4 দিন 3 রাতের ট্রিপে আমরা ঘুরে দেখব ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা, মধুপুর, দেওঘর, গিরিডি, বিভিন্ন জায়গায় ঘুরে থাকবো এবং তার প্রতিটা টুকরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন টুকরো ভিডিওর মাধ্যমে। প্রথমে যাব হচ্ছে উস্ত্রি ওয়াটারফলসের দিকে। আর এই ট্রিপে কিন্তু আমাদের সাথে রয়েছে আমাদের কাকু ট্রাই করে দাও। আচ্ছা, কাকু রয়েছে আমাদের মধ্যে। আচ্ছা, শিমুলতলা বিহারে পড়ছে। তার মানে আমরা ঝাড়খণ্ড বিহার সব কিছু মিলিয়ে টুকটা হবে। সাথে রয়েছে আমাদের ড্রাইভার। আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি নতুন একটা ট্রিপে। আর আপনারা জানেন যে নতুন ট্রিপে বেরোলে যেন আলাদা একটা জোশ চলে আসে মনের মধ্যে। চলুন সব কিছু অভিজ্ঞতা শেয়ার করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একে একে দুর্গাপুর, আসানসোল পেরিয়ে সামনে এলো বরাকর নদীর ব্রিজ। এই ব্রিজই নির্ধারণ করছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমান্ত।
এই ব্রিজ পার করে প্রবেশ করলাম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। রাস্তা একদম ফাটাফাটি, তাই গাড়ি সর্বদাই 100 কিলোমিটার উপরে ছুটছে। তবে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করার পর মনে হলো রাস্তা দুধারের প্রকৃতি যেন পাল্টে গেছে। দুধারে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা। এইভাবেই আমাদের জার্নি কন্টিনিউ চলছে। দুর্দান্ত কিন্তু আজকে একটা জার্নি করছি, আর আমরা এই মুহূর্তে কিন্তু প্রবেশ করে গেছি ঝাড়খণ্ড রাজ্যে। আমাদের আজকে প্রথম পয়েন্ট হচ্ছে উস্ত্রি ওয়াটারফলস। এখান থেকে আমরা 26 কিলোমিটার দূরে রয়েছে এই মুহূর্তে। আর এইখানে যে আমরা যে জঙ্গলটা পার করলাম একটু আগে, যেটা আপনারা ভিডিও দেখলেন বা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা পার করছি টুন্ডি জঙ্গল। এবারে আমরা যে ট্যুরটা করছি 4 দিন 3 রাতে ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন জায়গা, শিমুলতলা, দেওঘর, মধুপুর, যে ট্যুরটা করছি এটা কিন্তু আমরা করছি স্মাইল হলিডে কোম্পানির সাথে। আপনারাও চাইলে কিন্তু স্মাইল হলিডের সাথে এই ট্যুরটা কিন্তু করতেই পারেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা আপনাদের মনের মতো নিজস্ব কাস্টমাইজভাবে এই ট্যুরটা কিন্তু সাজিয়ে ফেলতে পারেন। এরপরে আরও ঘণ্টাখানেকের জার্নি করে এসে পৌঁছালাম আজ আমাদের প্রথম গন্তব্যস্থল ঝাড়খণ্ড রাজ্যের উস্ত্রি জলপ্রপাত। সারাদিন জার্নির পর এখন ঘড়িতে সময় বিকেল 4:10, এসে পৌঁছালাম হচ্ছে আমরা উস্ত্রি জলপ্রপাতে। এই আমরা ঠিক প্রবেশ করলাম একদম হচ্ছে উস্ত্রি ফলসের। এখানে একটা ছোট ওয়াচ টাওয়ার পয়েন্ট করা রয়েছে, এখান থেকে আপনারা উস্ত্রি ফলসটা দেখতে পাবেন। একটু দেখাই আপনাদের, দেখুন এখান থেকে নিচের ভিউটা কিন্তু এখান থেকে পাবেন। দেখুন কি সুন্দর লাগছে। এখন তো অনেক জল কম, এখন তো জল অনেক স্রোত কম। বর্ষাকালে এলে কিন্তু এখান থেকে ভালো, কিন্তু এখান থেকে আপনারা এই জায়গাটা উপভোগ করতে পারবেন। হাতে সময় থাকলে কিন্তু এখানে এই স্থানীয় মানুষের সাথে কিন্তু একটা ডুব দিয়েই যাওয়া যেত। তবে এখন সময়টা কম আছে। যাই হোক, 4:15 বাজে, আমরা সারাদিন জার্নি করে এসে পৌঁছালাম। আর এই জায়গাটা কিন্তু পড়ে ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায়। মূলত গিরিডি শহর থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু এই উস্ত্রি ওয়াটারফলস। একটু সাহস করে যাই, একটু অ্যাডভেঞ্চার করে সামনের দিকে যাই, একটু গিয়ে দেখাই আপনাদের ভিউটা। আমার তো আবার এই সকল জায়গায় পড়ে যাওয়ার স্বভাব, আপনারা জানেন। বিভিন্ন জায়গায় এইসব জায়গায় আমার চড়তে ভয় লাগে। তাও একটু অ্যাডভেঞ্চার জীবনে না থাকলে কিসেরই আর জীবন বলুন। যাই হোক, এই হচ্ছে রাস্তা, দেখুন শুধু একবার। এখান থেকে পা হরকালি ছবি। অনেক পাথরের রাস্তা চড়ে এই মুহূর্তে একটা জায়গায় এসে পৌঁছালাম। এখান থেকে কিন্তু খুব সুন্দর এই জায়গাটা ভিউ পাওয়া যায়। দেখুন এদিক দিয়ে কিন্তু এটা উস্ত্রি নদী বয়ে আসছে, আর এখানে দেখুন কি সুন্দর ঝর্ণা পড়ছে। বাঙালির আবেগ এবং সাহিত্যের সাথে জড়িয়ে রয়েছে এই জায়গাটি। কেন? কারণ আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ে কিন্তু আমরা এই উস্ত্রি নদীর উল্লেখ পেয়েছিলাম। এছাড়াও সত্যজিৎ রায়ের কাল্পনিক চরিত্র প্রফেসর শঙ্কুতেও কিন্তু তিনি এই জায়গাতে এসেছিলেন এবং এখানে কিন্তু সেই চিত্রকে তুলে ধরা হয়েছে। উস্ত্রি ওয়াটারফলস ঘুরে দেখার পর একটি ধাবা থেকে দুপুরের লাঞ্চ সেরে নিয়ে একদম পড়ন্ত বিকেলে রাস্তা দুধারের প্রকৃতি এবং বড় বড় পাহাড় দেখতে দেখতে এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক সন্ধ্যে 6টা, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে আজকে আমাদের শেষ পয়েন্ট, সেটা হচ্ছে খান্ডলি ড্যাম। ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলা থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু এই খান্ডলি ড্যাম। এইসব জায়গা মূলত বর্ষাকাল কিংবা শীতকালে ঘোরার জন্য দারুণ জায়গা, দারুণ। শীতকালে সেখানে পিকনিক করুন বা বর্ষাকালে যখন জল থাকে এইসব জায়গায় চলে আসুন, দুর্দান্ত লাগবে। তবে এখনও কিন্তু লোক রয়েছে, এই বিকেল হতে পড়ন্ত বিকেলে কিন্তু অনেক লোকই কিন্তু এই খান্ডলি পাহাড়ের উপরে উঠেছে। তো যতটা পারবো উঠবো, অনেকটা উঁচু রয়েছে, যতটা পারবো ওঠার চেষ্টা করব। এরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি ধরে কিন্তু উপরে উঠতে পারবেন। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে অনেকটাই উঠে এলাম। সিঁড়ি করা রয়েছে, কোনো সমস্যা নেই। আর এই উপর থেকে দেখুন পুরো খান্ডলি ড্যামটার অপরূপ একটা ভিউ পাওয়া যাচ্ছে। পড়ন্ত বিকেলে কি সুন্দর লাগছে এই খান্ডলি ড্যামটা, দুর্দান্ত। ওপর থেকে নিচে নেমে এলাম, কারণ সময়টা কম, বিকেল হয়ে গেছে, বিকেল কি সন্ধে হয়ে গেছে, এখন সময় হচ্ছে 6:12। নিচে নেমে এলাম, আর নিচে কিন্তু আপনার বিভিন্ন খাওয়া দাওয়া দোকান থেকে শুরু করে এদিকে বাচ্চাদের চিলড্রেন পার্ক সবই কিন্তু রয়েছে এখানে। হেঁটে হেঁটে এই মুহূর্তে আমরা কিন্তু চলে এলাম একদম খান্ডলি ড্যামের পাড়ে। একটু দেখাই এখান থেকে কি সুন্দর খান্ডলি ড্যামের একটা ভিউ পাওয়া যাচ্ছে, আপনাদের দেখাই। এই দেখুন, এই হচ্ছে খান্ডলি ড্যাম। এখান থেকে কিন্তু কি সুন্দর দেখুন ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। দেখুন এখানে কিন্তু চাইলে বিভিন্ন বোট, স্পিড বোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বোট কিন্তু এখানে আপনারা রাইড নিতে পারবেন। আর এখানে কিন্তু বোটের কাউন্টার রয়েছে, দেখতে পাচ্ছি। এখান থেকে বোটের টিকিট কাটতে হয়। कितना करके दीदी, कितने का? 500 में एक पूरा बोट सर, 1 से लेके 6 लोग जा। আচ্ছা, একজন থেকে 6জন যেতে পারবে, 500 টাকা করে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা কিন্তু খুব সুন্দর লাগছে। একটু আপনাদের দেখাই, দেখুন এই দেখুন এখান থেকে কিন্তু প্যাডেল বোট ছাড়ে এই জায়গাটা থেকে।
এই জায়গাটা থেকে প্যাডেল বোট ছাড়া হয় এই জায়গাটা থেকে। আর বিকেলবেলা কিন্তু খুব সুন্দর লাগছে এই পুরো খান্ডলি ড্যামটা। আমরা ঠিক এই রাস্তাতে হেঁটে এলাম, এই যে খান্ডলি পাহাড় তলা দেখা রাস্তা রয়েছে, এখান থেকে আমরা হেঁটে এলাম। খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে, দুর্দান্ত ব্যবস্থা রয়েছে এদিকে। ভাই पैडल बोट का रेट कितना है? पैडल बोट का हाँ 200 रुपया पर हेड 200, एक बोट का 200। अच्छा 4 आदमी মানে 50 টাকা করে। এরপরে আরও প্রায় ঘন্টা চারেক জার্নি করে অবশেষে এসে পৌঁছালাম বিহারের শিমুলতলাতে। এই জাস্ট এসে পৌঁছালাম আমরা আজ আমাদের রাত্রিবাস করার আস্থানা শিমুলতলা রাজবাড়িতে। শিমুলতলা পরে হচ্ছে বিহারে। আপনারা জানেন যে একসময় বাঙালির হাওয়া বদলের জায়গা ছিল কিন্তু এই শিমুলতলা। সেই শিমুলতলাতে কিন্তু আজ আমরা রাত্রিবাস করবো, তাও একটা রাজবাড়ি বা জমিদার বাড়িতে। দেখুন সেই পুরানো দিনের বাড়ি, আপনারা জানেন যেরকম থাকে সেরকম তারপরে একটা বাড়িতে কিন্তু আজ আমরা ঠিক এখানে রাত্রিবাস করছি। একটু রুমটা আপনাকে দেখিয়ে দিই। এরকম ঢোকার জন্য বাইরে এরকম সিঁড়ি করা আছে, এইরকমভাবে প্রবেশ করলাম। ঠিক যেমন পুরোনো দিনের সে বাড়ি সব হয় ঠিক তেমন টাইপের বাড়ি রয়েছে। চারিদিকে বিভিন্ন রুম রয়েছে, যে রুমটা রয়েছে একটু আপনাকে দেখিয়ে দিই। দেখুন এটি প্রবেশ করলাম, এখানে একটা বেড রয়েছে একজন থাকার জন্য, আর এখানে একটা বেড রয়েছে 3 জন থাকার মতো। মানে মোট 4 জন কিন্তু এই রুমটাতে আরাম করে থাকতে পারবেন। পাশাপাশি ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছু দেওয়া গেছে। আর এই হচ্ছে মোটামুটি ঘরটার উপর স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, একটু পুরানো দিনের যেমন বাড়ি হয় ঠিক সেরকম টাইপের কিন্তু চারিদিকে স্ট্রাকচারও রয়েছে। জানলা থেকে শুরু করে এদিকে একটা জানলা রয়েছে, আর এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। দেখাই, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন। বাদ বাকি এখানে কিন্তু বেসিন থেকে শুরু করে সব কিছু অ্যামেনিটিস আছে, গিজারও রয়েছে। এই হচ্ছে মূলত ঘর, মানে বলতে গেলে সে পুরানো দিনে যেরকম ঘর বাড়ি হয় ঠিক তেমন টাইপের কিন্তু ঘর বাড়িতে আজ আমরা রাত্রিবাস করছি এই শিমুলতলা রাজবাড়িতে। আপনারা যারা এই ট্যুরটা করতে চান, আমরা যেভাবে করছি এভাবে কিন্তু চাইলে আপনারাও এই ট্যুরটা নিজের মতো করে কাস্টমাইজভাবে ট্যুরটা কিন্তু করতে পারেন। তার জন্য আপনাদের কন্ট্যাক্ট করতে হবে স্মাইল হলিডে কোম্পানির সাথে, এবং নিজের মতো করে কিন্তু আপনার ট্যুরটাকে সাজিয়ে নিতে পারেন নিজের মতো করে। সারাদিন জার্নির পর রাতের খাওয়া দাওয়া সেরে গভীর ঘুমে পাড়ি দিলাম। পরের দিন গরম গরম 1 কাপ চায়ে চুমুক দিয়ে সকালটা শুরু করলাম। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম শিমুলতলা। আপনারা দেখেছিলেন গতকাল রাতে কিন্তু আমরা এসে ঠিক উঠেছিলাম এই বিহার রাজ্যের শিমুলতলার ঠিক এরকম একটা রাজবাড়িতে, যার রুম আপনার সাথে গতকাল রাতেই শেয়ার করে দিয়েছি। ঠিক এরকম একটা পরিবেশে রয়েছি। সকাল হতে দেখুন চারিদিকে পরিবেশটা কি সুন্দর লাগছে। এদিকে আমাদের গাড়ি, যে গাড়িতে করে আমরা কালকে ঘুরছিলাম, এদিকে দেখুন পুরো জায়গাটা প্রায় 13 বিঘা জমি জুড়ে পুরো জায়গা রয়েছে। চারিদিকে পুরো গাছপালা দিয়ে সাজানো, বিভিন্ন গাছ রয়েছে, শাল, পিয়াল, মহুয়া, বিভিন্ন ধরনের গাছ কিন্তু চারিদিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। দুর্দান্ত পরিবেশ, জায়গাটা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। সকালবেলা একটা আপনারা দেখিয়ে দিই ভিতরে পরিবেশটা কি সুন্দর লাগছে। দেখুন এই হচ্ছে পুরো রাজবাড়িটা, এই থেকে এরকম প্রবেশ করার এরকম সিঁড়ি রয়েছে। আর এই হচ্ছে পুরো জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে। একদম পুরোনো দিনের ছোঁয়া কিন্তু পাবেন এই সকল জায়গায় এলে। পুরোনো দিনের যে সমস্ত জিনিস দেখুন, এখানে পুরোনো দিনের যেই টিভি যেগুলো এখন দেখা যায় না, সেই টিভিও কিন্তু রয়েছে। আর পাশাপাশি এই হচ্ছে পুরো জায়গাটা, আপনাদের দেখাই। দেখুন এই হচ্ছে পুরো জায়গাটা, এটা পিছন দিকটা। পিছন দিকে কিন্তু এরকম জায়গা রয়েছে যেখানে কিন্তু এখানে পুরো দেখুন, এখানে খাটিয়া থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। মানে পুরো পিছন দিকটা গাছপালা দিয়ে ঘেরা। আর এদিকে কিন্তু পরপর 4টে রুম রয়েছে, এই 1, 2, 3, 4টে, মানে মোট কিন্তু 6টা রুম রয়েছে। তার মধ্যে সামনে 2 রুম আমরা রয়েছি, আর এদিকে এই রুমগুলো কিন্তু আরও বাদবাকি লোকেরা এসে রয়েছে এখানে। এদিকে কিচেন থেকে শুরু করে এদিকে কমন টয়লেট সব কিছু কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে এরকম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে স্মাইল হলিডে কোম্পানির সাথে। তাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু এরকম সুন্দর রাজবাড়িতে এসে একটা রাত স্টে করতে পারবেন। দুর্দান্ত অভিজ্ঞতা হবে, এইটুকু আপনাদের বলতে পারি। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 8টা বাজতে যায়। শুরু করছি আজকে আমাদের জার্নি। আবার আমাদের গাড়ি রেডি, এই গাড়িতে করে আজ আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখব, তার অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট একটু চলার পথে একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে কি সুন্দর দেখুন, একটা পুরোনো দিনের যে বাড়ি, রাজবাড়ি, যেগুলো পুরোনো দিনের বাঙালিদের বাড়ি, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। বেশ কিছু বাড়ি এখানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, আর বেশ কিছু বাড়ি কিন্তু এখন অবধি মানে মেরামতি করে কিন্তু এখনও চালানো হচ্ছে। দেখুন এটা পুরোনো দিনের কিন্তু বাড়ি, পুরোনো দিনের পুরো স্ট্রাকচারে তৈরি, কি সুন্দর লাগছে। দেখুন দেখুন দেখুন, মানে এর থেকেই বোঝা যায় যে পশ্চিমের হাওয়া বদলের জন্য প্রচুর বাঙালি ব্যবসায়ী কিন্তু আসতে হচ্ছে এই শিমুলতলাতে। শিমুলতলা ভ্রমণে আমরা যে পয়েন্টে এসে প্রথমে পৌঁছলাম তার নাম হচ্ছে লাট্টু পাহাড়। পাহাড়ের ওপরে ওঠার জন্য কিন্তু এরকম সিঁড়ি করা রয়েছে,
যে এই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা একদম উঠবো হচ্ছে পাহাড়ের উপরে একটা শিব মন্দির রয়েছে, যেটা আপনাদের দেখাবো। আর উপর থেকে কিন্তু এই পুরো গ্রামটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেটা উপরে গিয়ে আপনাদের শেয়ার করছি। এখানে একজনের সাথে পরিচয় হলো। ट्री ट्री तो यहाँ पर कितना कुटीर है बोला? यहाँ पर पूरा 500 के अंडर 500 कुटीर है। बिटवीन 500। अच्छा, यहाँ पर बाঙালি सब आते थे ना? হ্যাঁ বসে গেছে, এখন আছে? ইংরেজের জমানা তো কোঠি আছে। শিমুলতলা সাইট সিনে প্রথমেই আমরা ঘুরে দেখলাম হচ্ছে লাট্টু পাহাড়। এই পাহাড়টা দেখতে অনেকটা লাট্টুর মতো, লাট্টু শেপে, সেই জন্য কিন্তু এই পাহাড়টাকে বলা হয় লাট্টু পাহাড়। এই লাট্টু পাহাড়ের উপরে কিন্তু রয়েছে একটা শিব মন্দির। স্থানীয়দের মতে মনে করা হয় যে এই শিব মন্দিরই কিন্তু তাদের এই যে পুরো গ্রামটা, এই গ্রামটাকে কিন্তু এই শিব মন্দিরটা রক্ষা করছে, সেটা এখানে স্থানীয়রা মনে করে। এবং এই যে জায়গাটা ঘুরলাম আমরা, মানে এই যে লাট্টু পাহাড় ঘুরলাম, এটা কিন্তু পরে হচ্ছে বিহার রাজ্যের জামুই ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এটা পড়ে। খুব সুন্দর একটা জায়গা, শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মাঝখানে কিন্তু যে জায়গাটা আমরা আপনাদের প্রথমে ঘুরিয়ে দেখালাম। লাট্টু পাহাড় ঘুরে দেখার পর এবারে দেখে নেব নলডাঙ্গা রাজবাড়ি। এই রাজবাড়ি একটি ঐতিহাসিক রাজবাড়ি, যা বাংলার জমিদার ঐতিহ্যের প্রতীক। বিভিন্নভাবে এই রাজবাড়ি বাংলার সাথে সংযোগ স্থাপন করেছে। যেমন এই রাজবাড়ি যশোরের নলডাঙ্গা রাজ এস্টেটের সম্পত্তি ছিল। এই রাজবাড়ি ঢাকার রানীর বাড়ি নামেও পরিচিত। এই রাজবাড়ির সাথে যুক্ত ছিল রাজা প্রমথনাথ ভূষণ দেবরায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও সুরেন্দ্রনাথ ব্যানার্জির সাথে এই রাজবাড়ির সংযোগ ছিল। হালাধর ভট্টাচার্য থেকে এই রাজপরিবার শুরু হয়। নবাবের জমিদানের মাধ্যমে এস্টেট বিস্তার করে। জমিদারি প্রথা উঠে যাওয়ার পর এই রাজবাড়ি ধ্বংস হয়ে যায়। এখন এটি একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ। এই ট্যুরটা চাইলে আপনারাও করতে পারেন, তার জন্য আপনার যোগাযোগ করতে হবে স্মাইল হলিডে কোম্পানির সাথে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। এরপরে চলে এলাম জাস্টিস শ্যামল কুমার সেনের বাড়িতে। 1999 সালে কলকাতা হাইকোর্ট এবং 2000 সালে এলাহাবাদ হাইকোর্টে চিফ জাস্টিস ছিলেন এই শ্যামল কুমার সেন। তারই বাড়ি রয়েছে এই শিমুলতলার বাঙালি কলোনিতে। লাট্টু পাহাড় ও নলডাঙ্গা রাজবাড়ির পাশেই রয়েছে এই শ্যামল কুমার সেনের বাড়ি, যা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এবারে আমরা ঠিক প্রবেশ করলাম শিমুলতলা সাইট সিনে আরও একটা খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে লর্ড সিনার বাড়ি। দেখুন পিছন থেকে বাড়িটা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে লর্ড সিনার বাড়ি। এই বাড়িটা কেন বিখ্যাত সেটা আপনাদের বলি। বাংলা চলচ্চিত্রের একটা বিখ্যাত চলচ্চিত্র আপনারা সকলেই দেখেছেন হয়তো, দাদার কীর্তি। তরুণ মজুমদারের পরিচালনায় তৈরি করা সেই সিনেমা দাদার কীর্তি, সেই সিনেমার কিন্তু শুটিং হয়েছিল ঠিক এই লর্ড সিনার এই বাড়িতে কিন্তু শুটিং হয়েছিল। আপনারা জানেন যে তাপস পাল এবং মহুয়া রায়চৌধুরীর খুব সুন্দর একটা জনপ্রিয় সিনেমা দাদার কীর্তি, সেটা কিন্তু ঠিক শিমুলতলার এই যে লর্ড সিনার রাজবাড়ি, এখানে কিন্তু শুটিং হয়েছিল। মোটামুটি শিমুলতলার যতটা পারলাম সাইট সিন আপনার সাথে শেয়ার করলাম। নিয়ে চলে এসেছি আবারও আমরা সেই হোটেল ওয়েস্ট ভিউ হোটেলে, যেখানে আমরা কাল রাত থেকে রয়েছি। তো এখন সকালে ব্রেকফাস্ট পরপরে সারবো, নিয়ে আবার বেরিয়ে পড়বো আমরা এখান থেকে দেওঘরের বিভিন্ন সাইট সিন করতে। বসে পড়েছি এই মুহূর্তে শিমুলতলার ওয়েস্ট ভিউ হোটেলে সকালের জলখাবার নিয়ে। এই হোটেল থেকে সকালের জলখাবারে আপনারা কি কি পাবেন চলুন এক ঝলকে দেখে নিন। দেখুন, এই যে সকল খাবার আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটা আইটেম কিন্তু সকালের জলখাবার হিসাবে এখান থেকে নিতেই পারেন। প্রথমে আমরা দেখে নেবো, এখানে রয়েছে, দেখিয়ে দাও এই সামনে এনে। প্রথমে আপনারা পেয়ে যাবেন এখান থেকে ডিম টোস্ট অপশন রয়েছে। তারপরে এখান থেকে পাবেন হচ্ছে বাটার টোস্টের অপশন রয়েছে। পাশাপাশি আপনারা যদি ম্যাগি খেতে চান ম্যাগির অপশন রয়েছে। আর যদি আমার মতো যদি লুচি প্রেমী হন, তাহলে এখান থেকে কিন্তু লুচি আলুর তরকারিও কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি 4 রকমের আইটেম রয়েছে। যে কোনো একটা আইটেম কিন্তু সকালের জলখাবারে এই শিমুলতলা ওয়েস্ট ভিউ হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন। শিমুলতলা ওয়েস্ট ভিউ হোটেলে রয়েছি, আর এখানে আমাদের সাথে আরও যে গেস্টরা আসছে তারা সব কলকাতা থেকে এসছে। তো মোটামুটি এখানকার আতিথ্যতা আপনার কেমন লাগলো? খুবই ভালো, ভালো লেগেছে? একদম। আচ্ছা, কত টাকা প্যাকেজে ছিল এখানে? 450 টাকা। 450 টাকা পার ডে পারের প্যাকেজে? হ্যাঁ, per day, 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজে ছিল। খাওয়া দাওয়া সব ঠিকঠাক? একদম পুরো ঘরোয়া খাওয়া দাওয়া। ঘরোয়া খাওয়া দাওয়া। আর রুম? রুম খুবই ভালো। ভালো। আমাদের তো রুম খুবই ভালো লেগেছে, আর রুম ঠান্ডাও আছে খুব, যথেষ্ট ঠান্ডা রুম। আচ্ছা, তোমার কেমন লাগলো বলো টনি? ভালো লেগেছে। ঠিকঠাক লেগেছে? দাদা সবাই রয়েছে, এদিকে আরেক দাদা রয়েছে, সবাই মিলে এসেছিল। সবাই মিলে সব বন্ধু নাকি? বন্ধু? ঠিক আছে, সবাই মিলে বন্ধুরা মিলে ভাইরা মিলে এসছে। এবং আপনারা যদি আসেন, মানে এই মধুপুরে যে আপনারা এসে থাকতে পারেন, এরকম মানে একটা ইয়ং এজে আমরা যে ভাবতে পারছি এরকম জায়গায় দাদারা এসছে, আপনারা এলে কিন্তু যারা প্ল্যান করছে এসে থাকতে পারেন। সকালের জলখাবার সম্পূর্ণ করলাম। এবারে আমরা কিন্তু আবার আমাদের গাড়ি করে বেরিয়ে পড়বো হচ্ছে এখন দেওঘরের যে সকল সাইট সিন আছে সেগুলো যতটা পারবো আজকে
যতটা কভার করার চেষ্টা করবো। এই গাড়ি পিছনে চলে এসছে, চলুন আস্তে আস্তে আমরা এগোতে থাকি। এদিকের রাস্তাঘাট বেশ সুন্দর। শিমুলতলা থেকে দেওঘরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতো, সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। কিছুটা রাস্তা যাওয়ার পর চোখে পড়লো ছোটো ছোটো পাহাড়, তার মানে বুঝে গেলাম আমরা পৌঁছে গেছি দেওঘরের প্রথম গন্তব্যস্থলে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 12:50। আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো জার্নি সম্পূর্ণ করে আমাদের হোটেল থেকে ওই 45 থেকে 50 কিলোমিটার জার্নি করলাম, এসে পৌঁছালাম হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড়ে ওঠার জন্য এরকম কিন্তু সিঁড়ি করা দেখতে পাচ্ছেন, এরকম সিঁড়ি বেবে এরকম ওঠার জায়গা রয়েছে। আর দুধারে কিন্তু পরপর দোকান রয়েছে, যেমন ডান দিকে বিভিন্ন দোকান রয়েছে এবং বাঁ দিকেও কিন্তু পরপর বিভিন্ন দোকান রয়েছে। দেওঘর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে দুমকা যাওয়ার পথে অবস্থিত একটি মনোরম ও আধ্যাত্মিক পাহাড় হলো এই ত্রিকুট পাহাড়। এটি ত্রিদেবের আবাস নামেও পরিচিত, কারণ এর 3টি শৃঙ্গ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে প্রতীকীভাবে নির্দেশ করে। লোককথা অনুযায়ী ভগবান শিবের ত্রিশূলের আঘাতে পাহাড়টি 3টি শৃঙ্গে বিভক্ত হয়। ব্রহ্মা শৃঙ্গ যা সৃষ্টিকর্তার প্রতীক, বিষ্ণু শৃঙ্গ যা পালনকর্তার প্রতীক, মহেশ্বর শৃঙ্গ যা রূপান্তরকারীর প্রতীক। এছাড়া বিশ্বাস করা হয় যে রাবণ লঙ্কায় যাওয়ার পথে এখানে ধ্যান করেছিলেন। এবার আপনাদের বলি, এই পাহাড়ে ওঠার জন্য কিন্তু চারিদিকে প্রচুর গাইড রয়েছে। আপনারা চাইলে এখান থেকে গাইডও নিতে পারেন, তাহলে কিন্তু ভালো করে জায়গাটা গাইড বুঝিয়ে দেবে এবং শর্টকাটে কিন্তু আপনাকে একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে। এই যে ফটো রয়েছে, প্রিন্ট করলে 50 টাকা আর নর্মাল মোবাইলে দিলে 10 টাকা করে নেবে। এই হচ্ছে রাস্তা, আর এরকম কিছু পরিবেশ রয়েছে। পুরো সিঁড়ি করা রয়েছে, পাশাপাশি কিন্তু মানে খুব বেশি রোদ কিন্তু লাগবে না গায়ে, এরকম থেকে গাছপালা দিয়ে ঢাকা জায়গাটা, মানে এমনি ওঠার জন্য পারফেক্ট জায়গা। আস্তে আস্তে উঠবেন সময় নিয়ে। তবে এই সব জায়গা ট্যুর কিন্তু আমি বলবো আপনাদের বর্ষাকাল বা শীতকালে করুন, সত্যি খুব সুন্দর অভিজ্ঞতা হবে। আপনারা চাইলে সময় করে আসবেন, পুরো পাহাড়টা ঘুরতে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আমি আর একদম পাহাড়ে চূড়ায় উঠিনি, আপনারা এলে সময় নিয়ে আসবেন এবং অবশ্যই বর্ষাকাল কিংবা শীতকালে আসুন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে, পুরো পাহাড়ের উপরে কিন্তু উঠতে পারবেন। চলে এলাম এবারে হচ্ছে আমরা তপবন। ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:30। তপবন ওঠার জন্য এরকম কিন্তু সিঁড়ি করা রয়েছে, মোট এরকম কিন্তু 220খানা সিঁড়ি রয়েছে, যেটাখানে আমাদের গাইড সাহেব বললো। এরকম ঠিক সিঁড়ি করা রয়েছে আর চারিদিকে পুরো রেলিং করা রয়েছে। মোটামুটি স্ক্যাম ভাই সব জায়গাতে চলে, ঠিক আছে, সে আপনি যেখানে যান না কেন। এই গরমের মধ্যে জাস্ট নিচে বললো যে উপরে জুতো পরে যাওয়া যাবে না, এদিকে দেখি সবাই দিব্যি জুতো পরে আসছে। এই গরমের মধ্যে জাস্ট পাটা পুড়ে যাচ্ছে, দেখুন এরকম গরম। নিচ থেকে কিছু সিঁড়ি ভেঙে উপরে চলে এলাম, আর উপরে থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, পুরো কি সুন্দর কিন্তু চারপাশে ভিউটা পাওয়া যাচ্ছে। আর দূরে দেখুন ঝাপসা একটা পাহাড় রয়েছে, আমরা ঠিক ওই জায়গাতে গেলাম, ওটা হচ্ছে চিত্রকূট পাহাড়। ওটা ঘুরেই কিন্তু এই মুহূর্তে আমরা চলে এলাম তপবনে। এই হচ্ছে উপর থেকে পুরো ভিউ দেখুন, ও হো হো, দারুণ জায়গা। তবে পায়ে এই মুহূর্তে জুতো নেই, পুরো পা পুড়ে যাচ্ছে জাস্ট। এই হচ্ছে উপর থেকে ভিউ, দেখুন জাস্ট কি লাগছে। একটু জুম করে আপনাকে দেখাই, দেখুন পুরো কিন্তু ছোটো ছোটো পাহাড়গুলো দেখা যাচ্ছে এদিকে। ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। कैसा लग रहा है यहाँ पर? बढ़िया। कहाँ से आए हो? আচ্ছা আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর জায়গাটা এনজয় করছি, দেখুন ও চারিদিকে পুরো পাথর ফাথর রয়েছে পড়ে, এখানে রেলিং করা রয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। দেখাই দেখুন এখান থেকে পুরো নিচে পুরো খাদ, এই দেখুন এই হচ্ছে পুরো উপর থেকে ভিউটা। আর এই তপবন কথা অর্থ হচ্ছে তপস্যার বন। ঋষি বাল্মীকি কিন্তু এখানেই তিনি তপস্যা করেছিলেন। এই জায়গাটা কিন্তু দেওঘর থেকে ওই 10 কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এই জায়গাটা, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। আর চারিদিকটা ঘুরে দেখবেন, তবে গরমের মধ্যে ঘোরাটা অসম্ভব। এই দেখুন আলাদা একটা অভিজ্ঞতা, দেখুন কীভাবে খাচ্ছে দেখুন হাতে, এই নেমে গেল নিয়ে। এই তপবন থেকে নেমে নিজে কিন্তু শশা দেখতে পাচ্ছেন, শশা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে শশা বিক্রি হচ্ছে, দেখুন এখানে দোকান রয়েছে, এখান থেকে শশা বিক্রি করছে। তো এখান থেকে শশা নিচ্ছি পার পিস 10 টাকা করে, বেশ ভালো। তপবন ঘুরে দেখার পর এবারে আমরা পৌঁছে গেলাম দেওঘর সাইট সিনের আমাদের পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে নওলাখা মন্দির। এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে আমি পৌঁছে গেছি দেওঘর ভ্রমণে আরও একটা খুব সুন্দর পয়েন্ট, যার নাম নওলাখা মন্দির। নওলাখা মন্দির নামটা দেওয়ার কারণ
এই মন্দির নির্মাণে কিন্তু 9 লক্ষ টাকা খরচ হয়েছিল, তাই এই মন্দির নাম দেওয়া হয়েছে নওলাখা মন্দির। এই মন্দির নির্মাণে পুরো অর্থ কিন্তু দান করেছিল রানী চারুশীলা দেবী। আর মন্দিরটা দেখে বুঝতেই পারছেন অনেকটা কিন্তু আমাদের বেলুড় মঠের মতো অনেকটা মিল রয়েছে, মানে বেলুড় মঠের আদলে কিন্তু পুরো মন্দিরটা নির্মাণ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই নওলাখা মন্দির কিন্তু দেওঘরের যে প্রধান ধর্মীয় ক্ষেত্র বাবা বৈদ্যনাথ ধাম, সেখান থেকে ওই 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে এই নওলাখা মন্দির। যেটা বললাম যে নওলাখা মন্দিরে পুরো অর্থ কিন্তু দান করেছিলেন রানী চারুশীলা দেবী। তার স্বামী অক্ষয় ঘোষ এবং তার পুত্র যতীন্দ্র ঘোষের মৃত্যুর পর তিনি কিন্তু আধ্যাত্মিক শান্তির কারণে তিনি চলে আসেন হচ্ছে এই দেওঘরে, এবং বালানন্দ ব্রহ্মচারীর পরামর্শে তিনি কিন্তু এই মন্দির নির্মাণ করেন। ভিতরে মূলত রাধাকৃষ্ণের মূর্তি আপনারা দেখতে পাবেন, পাশাপাশি বালানন্দ ব্রহ্মচারীর মূর্তিও কিন্তু এর ভিতরে রয়েছে, যেটা আপনারা যদি দেওঘর ভ্রমণে আসেন এই জায়গাটা কিন্তু ঘুরে নিতে পারেন একদিনের দেওঘর সাইট সিনের মধ্যে। আর এই পুরো ট্যুরটা কিন্তু আমরা করছি স্মাইল হলিডের সাথে, যার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক বিকেল 5টা 10। আমরা এসে পৌঁছলাম দেওঘরের বিভিন্ন সাইট সিন করে। এই মুহূর্তে আবার চলে এলাম আমাদের ঠিক ওয়েস্ট ভিউ হোটেলের সামনে। এবারে আপনাদের বলি দেওঘরের প্রধান তীর্থক্ষেত্র বাবা বৈদ্যনাথ ধাম এই সিরিজের পরবর্তী পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন দেখে নিই শিমুলতলার এই ওয়েস্ট ভিউ হোটেল থেকে দুপুরের লাঞ্চে আমাদের জন্য কী কী খাবার প্রোভাইড করেছে। দেওঘরে সাইট সিন করে আমরা এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে দুপুরের লাঞ্চ করতে ওয়েস্ট ভিউ হোটেল শিমুলতলাতে। শিমুলতলায় এই হোটেলে ঢোকার পর দুপুরে খাবারে কী কী পাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে পেয়ে যাচ্ছে হচ্ছে গরম গরম সাদা ভাত রয়েছে, সাথে আলু ভাজা রয়েছে, এখানে রয়েছে মুসুরের ডাল, একটা আলু পটলের তরকারি, কাতলা মাছ, চাটনি। এই প্রতিটা খাবারই কিন্তু আপনারা যদি শিমুলতলায় এসে স্টে করেন ওয়েস্ট ভিউ হোটেলে যেখানে আমরা রয়েছি, তাহলে কিন্তু এই সকল খাবারই কিন্তু আপনারা প্যাকেজের মাধ্যমে পেয়ে যাবেন। পুরো ঘরোয়া খাওয়া দাওয়া, আমরা ঘরে বসে খাওয়া দাওয়া করি না, পুরো সেম খাওয়া দাওয়া কিন্তু আপনারা এলে শিমুলতলায় বেড়াতে আসেন, পুরো সেম খাবার কিন্তু ফিল করতে পারবেন। দারুণ, কোনো রকম রিচ খাওয়া দাওয়া নয়, খুব তেল মশলা একদম ব্যালেন্স রয়েছে, খাওয়া দাওয়া সত্যি অতুলনীয়। এবারে একটু নিজেকে ট্রাভেল ব্লগ থেকে ফুড ব্লগে অবদান করছি, আর নিচ্ছে মাছের ঝোল টেস্ট বলবো। একদম কিন্তু লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল রয়েছে, পাতলা করে ঝোলটা বানানো। আর এই যে রুই মাছ একদম ধরুন টস টস করে পুরো ঝোল পড়ছে, আর ঝোলটা দিয়ে মেখে খেয়ে দেখবো। আহা, চলুন এবার মাছের ঝোল দিয়ে খাবো, মাছের ঝোল আর ভাত শিমুলতলা রাজবাড়িতে বসে। আহা, তাহলে মাছ, ওহো দারুণ। খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ রেস্ট করার মাঝেই দিন গড়িয়ে আবারও রাত নামলো এবং আবারও ডাক পড়লো এই ওয়েস্ট ভিউ হোটেলে রাতের খাবারের জন্য। একদম বসে পড়েছি কিন্তু রাতের খাওয়া দাওয়া নিয়ে। চারিদিকে দেখুন একদম কিন্তু রাতের খাওয়া দাওয়াতে এই শিমুলতলায় যে সকল খাওয়া দাওয়া মেনু আপনারা পেয়ে যাচ্ছেন, যে কোনো এখান থেকে একটা যে কোনো জিনিস নিয়ে নিতে পারেন। কী কী রয়েছে দেখিয়ে দিই আগে আপনাদের, চারিদিকে খাবারময়। প্রথমে তো এখানে রুটি রয়েছে, চলে সামনে দেখিয়ে দাও। হয় আপনি রুটি নিতে পারেন, না হয় রয়েছে ফ্রাইড রাইস, না হয় রয়েছে বাসন্তী পোলাও। যে কোনো একটা আইটেম কিন্তু এখান থেকে আপনারা চয়েস করতে পারেন। আর এর মধ্যে পাবেন হচ্ছে আপনারা হয় নিতে পারেন এখানে রয়েছে ডিমের কারি, না হয় রয়েছে পনির মশালা, সাথে রয়েছে চিকেন কষা, নাহলে চিলি চিকেন। যে কোনো একটা আইটেম কিন্তু এখান থেকে আপনারা চয়েস করতে পারেন। এখান থেকে যে কোনো আইটেম কিন্তু চয়েস করে নিতে পারবেন। মানে বলতে গেলে কিন্তু সকাল দুপুর রাত সব জায়গায় কিন্তু রাজকীয় খাওয়া দাওয়া কিন্তু আপনারা এই ওয়েস্ট ভিউ হোটেল শিমুলতলাতে এলে কিন্তু পেয়েই যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা এই প্যাকেজে এলে একদিনের মটনও পেয়ে যাচ্ছেন। মানে শিমুলতলায় হোক কিংবা মধুপুরে হোক, এক জায়গায় কিন্তু আপনারা মটন এখান থেকে পেয়ে যাবেন। এত সুন্দর খাবারের টেস্ট, আর থাকা যায় কোনো মতে জাস্ট খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। পোলাও, ফ্রাইড রাইস সব কিছু মাখো মাখো কম্বো নিয়ে বসেছি একদম, যাই বলেন। একটু পোলাওর মধ্যে খেয়ে দেখি, আহা আলাদাই ফ্রেশ। ও হো বাসন্তী পোলাও, সাথে রয়েছে চিকেন কষা। এখান থেকে চিকেন নিয়ে নিয়েছি, একদম ফাটাফাটি। মানে কলকাতা থেকে প্রায় আমরা রয়েছি 400 কিলোমিটার দূরে, ঝাড়খণ্ডের বিহারের শিমুলতলাতে। খাওয়া দাওয়া কিন্তু অতুলনীয়, একদম প্রতিটা খাবার ঘরোয়া, যে আমরা ঘরে যেমন বানাই, ঘরে ফ্রাইড রাইস কিংবা পোলাও, পুরো সেরকম লেভেলের স্বাদ কিন্তু আমরা এখানে এসে পাচ্ছি। আর কি চাই বলুন, বাঙালি তো ঘুরতে গিয়ে যদি বাঙালি খাওয়া দাওয়া পেয়ে যায়, আর কি চাই। মানে ওনার খাওয়া দাওয়া সবাই ঠিকঠাক আছে তো? ভালো লাগছে। আর স্পেশালি আমার বাসন্তী পোলাওটা খুব ভালো লেগেছে, টেস্টটা সব কিছুর মধ্যে। আর আজকে চিকেন কষাটাও ভালো হয়েছে, চিকেন কষা তো সব জায়গায় পাওয়াই যায়, ভালো হয়েছে। এই ছিল আমার শিমুলতলা ও দেওঘর ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে প্রতিবার যা বলে থাকি একটা করে লাইক দেবেন, চ্যানেলে যা নতুন চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করতে পারেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই পর্ব এখান থেকেই শেষ করলাম। দেখা হচ্ছে এই সিরিজের পরবর্তী পর্বে মধুপুর ও দেওঘরের বাদবাকি গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।